আসসালামু আলাইকুম। মার্কেট তো আগামীকাল থেকে আবার সপ্তাহের প্রথম দিন শুরু হবে। আশা করি মার্কেট ক্যান্ডেল অনুযায়ী ভালোই হওয়ার সম্ভাবনা আছে। ভলিউম এবং ক্যান্ডেল দুটোই মোটামুটি পজিটিভ। এই ব্যাপারে আসলে ভিডিও আছেই করা, ইন্ডেক্স আলোচনা এবং আগামীকাল মার্কেট কেমন হতে পারে। এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি মার্কেট নিয়ে না, আমি মার্কেটে কিছু নিউজ নিয়ে কথা বলতে চাচ্ছি। একটা নিউজ হচ্ছে ব্রোকারেজ হাউস, আপনারা পুরো ভিডিওটা শুনবেন তাহলে বুঝতে পারবেন। ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন 450 কোটি টাকা যেখানে তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার কথা, সেটা তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে নাই। তারা কি করছে? তারা জমি কিনছে, বাইরে ফ্ল্যাট কিনছে, ব্যাংকে ইন্টারেস্ট খাওয়ার জন্য ইনভেস্ট করছে, মানে ব্যাংকে জমা রাখছে। অন্য ব্যবসায় তারা বিনিয়োগ করছে। মোট 4টা কাজ করছে তারা 450 কোটি টাকা দিয়ে। এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তদন্ত করলো, করার পরে তারা দেখলো যে এখানে গাফলা আছে। করছে কে? ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন, যারা এখানে এসে লম্বা লম্বা কথা বলে এই টক শোতে। তারা অফিসে করছে কিছুদিন আগে, এডিএসসি ভবনে, তারা নিকুঞ্জতে, এখানে তাদের অফিস আছে। কিছুদিন আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলাম উনি গিয়ে উদ্বোধন করে দিয়ে আসছে। তো এরা 450 কোটি টাকা মার্কেট থেকে নিয়ে যেখানে তারা মার্কেটে ইনভেস্ট করার কথা সেটা না করে তারা এই জমি কিনে ব্যাংকে সুদ খাওয়ার জন্য, ইন্টারেস্ট খাওয়ার জন্য তারা ওখানে বিনিয়োগ করে। তাহলে মার্কেটটা কোথায় যাবে আপনারাই বলেন? 450 কোটি টাকা। এখন বিসেক তদন্ত করে দেখছে যে হ্যাঁ, তাদের এখানে গাফলা আছে। আগামী অক্টোবরের 1 তারিখের ভিতরে তাদেরকে বলছে এই টাকা ফেরত নিয়ে আসতে ওখান থেকে, এনে মার্কেটে বিনিয়োগ করার জন্য। যদিও বাংলাদেশের আইনের শাসনে অনেক ঘাটতি আছে, বা বর্তমান যে পরিস্থিতি আমাদের দেশের, এগুলো আমি কোনো রাজনৈতিক বিষয় না, আপনি সব ক্ষেত্রে দেখবেন মানে কোনোখানে কোনো আইন কানুন নিয়ম নীতির কোনো ভালাই নেই। যদি তাই থাকতো, যেহেতু আমি শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দিই, তাহলে এক টানা 1400 পয়েন্টের মতো মাইনাস হতো না। হ্যাঁ, যদি আইনের শাসন থাকতো এই দেশে, তাহলে এই সিনারিটা হতো না। এই যেটা রেখাটা দেখছেন উপর থেকে নিচের দিকে পড়ছে 1400 পয়েন্ট, 1500 পয়েন্টের কাছাকাছি, এটা কোনো দিনই হতো না। ন্যূনতম যদি মানে কি বলে এটাকে, জবাবদিহিতার ব্যাপার থাকতো তাহলে এটা হতো না। এটা হইলো তো হবে, আপনি যদি 450 কোটি টাকা মার্কেট থেকে নিয়ে অন্য জায়গায় বিনিয়োগ করেন তাহলে হবে। এখন কতটুকু সম্ভব যে আসলে এই টাকা মার্কেটে আবার ফেরত নিয়ে আসবে, যদিও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পরিষ্কারভাবে বলছে অক্টোবর মাসের ভিতরে, অক্টোবর 1 তারিখের ভিতরে এগুলো নিয়ে আসতে হবে। আশা করি ব্রোকারেজ হাউস যারা এখন এগুলো সভাপতি আছে, সেক্রেটারি আছে, বা যারা এই যে আসে মাঝে মাঝে এখানে এই সিকিউরিটিজের ইয়েগুলা কী বলে, মালিকগুলা বিভিন্ন টকশোতে, তাদেরকে আসলে এই প্রশ্নটা করা উচিত যে আপনারা এই কাজটা কেন করছেন। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে মুদ্রানীতি। মুদ্রানীতিটা ঘোষণা হলো। এখানে মুদ্রানীতিতে যে সুদের যে হার, ওটা আসলে খুব বেশি ইয়ে করা হয় নাই, বাড়ানো হয় নাই। আগে যেটা আছে সেটাই আছে, একটা স্থিতিশীলতা এখানে রাখা হয়েছে। তো আশা করি এই জিনিসটার কারণে মার্কেটে খুব বেশি এফেক্ট পড়ার সম্ভাবনা না। যেটা 95 পয়েন্ট সর্বশেষ মাইনাস হয়েছে, এটা আসলে গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতা, শিক্ষার্থীদের আন্দোলন, এই কারণে হঠাৎ করে মার্কেট খুলছে। তারপরে যায় মোবাইল অ্যাপস কাজ করতে পারে নাই, ইন্টারনেটের ছিল না, সেগুলোর কারণে ওটা হয়েছে 95 পয়েন্ট মাইনাস। তো লাস্টের দিনে আবার ঘুরেও গেছে মার্কেট, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট বিষয় না। মার্কেট এখান থেকে ঘুরবে এটা আশা করি। তো মুদ্রানীতিতে যেটা কিছুদিন পর পর এটা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক IMF-এর পরামর্শে, তো সেটা মোটামুটি এবার যেটা সেটা কোনো খুব বেশি মার্কেটে এফেক্ট করার মতো কিছু হয় নাই। আশা করি এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় হচ্ছে ব্যাংকের সুদ হার, যারা বিনিয়োগ করেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস আছে বা অন্যান্য যেখানে তারা ব্যাংক থেকে যে ঋণ নেয়, এই ঋণের পরিমাণটা সুদ হারটা অনেক বেশি, প্রায় 16 থেকে 17% হয়ে গেছে। এটা মার্কেটের জন্য একটা নেগেটিভ সাইড, কারণ এখানে
এখান থেকে ঋণ নিয়ে তো ব্যবসা করবে ব্যবসায়ীরা। আপনার গার্মেন্টস সেক্টরের মার্কেটে হিউজ পরিমাণ কী বলে সেক্টর আছে, এখানে গার্মেন্টসের একটা সেক্টর আছে বিশাল। তারপরে যায় আপনার দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, সিমেন্ট সেক্টর আছে, হ্যাঁ, আপনার ট্যানারি ইন্ডাস্ট্রিজ আছে। সবগুলোতে এরা তো ব্যাংক থেকে ঋণ নিয়েই ব্যবসা করে। তো এখন সুদহার যদি ব্যাংক থেকে 17-18% সুদহার যদি হয়ে যায়, তাহলে এরা ব্যাংক থেকে ঋণ নিয়ে কী ব্যবসা করবে, আর ব্যাংকে কি সুদ দিবে, আর নিজেরা কি ব্যবসা করবে? এটার একটা এফেক্ট কিন্তু মার্কেটে পড়ার সম্ভাবনা আছে। মার্কেটে যে কোম্পানিগুলো আছে তাদের ইপিএসে সমস্যা হওয়ার খুবই সম্ভাবনা আছে। এটা একটা নেগেটিভ সাইড। আসলে এইভাবে সুদের হার এভাবে বাড়ায় খুব বেশি কিছু পাওয়া যাবে না। আরও একটা নেগেটিভ সাইড আমি যদি মার্কেটে বলি সেটা হচ্ছে বাজেটে ঘোষণা হলো ব্যাংক থেকে, আমার এই মুহূর্তে ঠিক মনে নাই কত হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণে নেবে সরকার। তো যদি ব্যাংক থেকে যদি এত হাজার কোটি টাকা ব্যাংক ঋণ থেকে ঋণে নেয়, সরকারে যদি নিয়ে নেয়, তো ব্যাংক টাকা দেবে কোত্থেকে? দেশে এই মুহূর্তে তো এটা কী বলে, দেশে টাকার খুবই ক্রাইসিস। নগদ টাকার প্রবাহ এমনিতে বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আটকে দিয়েছে। তো সেক্ষেত্রে যদি এরকম সরকার যদি এখন এইভাবে টাকা নেয়, ব্যাংক থেকে ঋণ নেয়, তাহলে বেসরকারি ইন্ডাস্ট্রিগুলো কীভাবে চলবে? আমি মনে করি মার্কেটের জন্য এটা একটা খারাপ দিক। তার উপর ব্রোকারেজ হাউসের অসভ্যতামি, হ্যাঁ, কিছু কিছু এখানে আসলে এই মার্কেটকে নিয়ে মানে বোঝাই মুশকিল যে এখানে কী হচ্ছে। মনে হয় যেন এই মার্কেটে কোনো কেউ নাই, এখানে মার্কেটে দেখার মতো কেউ নাই। সাধারণ বিনিয়োগকারীরা একবার এই মার্কেটে আসে, ওনারা এমনভাবে আটকে যায়, মনে হয় যেন ওনারা এমনভাবে ওনাদেরকে পেছে দেওয়া হয়, ওনারা বের হইতে পারে না কোনোভাবে। আশা করি কমিশনে এটা খুব ভালোভাবে নেবেন, যে কোনোভাবে হোক তাদেরকে অবশ্যই টাকাটা মার্কেটে নিয়ে আসবেন। আর বড় বিনিয়োগকারীরা যদি মার্কেটে বিনিয়োগ করে তাহলে সেটা নিশ্চয়ই মার্কেটের জন্য ভালো। এই হচ্ছে কথা। আর আপনারা কী বলে মার্জিন রেট নিয়ে ব্যবসা করবেন না। আপনি মার্জিন রেট নিচ্ছেন, আপনার 20%-এর উপরে কিন্তু আপনার হয়ে যাচ্ছে, ইন্টারেস্ট দেওয়া লাগতেছে। 20% মানে 1,02,000 টাকা এক মাসে দিতে হবে। আপনি 6 মাসে 1 লাখ টাকা দিয়ে 2,000 টাকা এখন এই মুহূর্তে মার্কেটে যে অবস্থা প্রফিট করতে পারবেন না। সুতরাং মার্জিন রেট নিতে আপনারা সাবধান হবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আশা করি আগামীকাল মার্কেট ভালো যাবে। থ্যাংক ইউ।